বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা রাজশাহীতে আমার প্রথমবার আসা। আমার আসলে আগে আসার দরকার ছিল। আমার একটা সম্পর্ক আছে রাজশাহীর সাথে, মানে রাজশাহী বিভাগের সাথে। আমার ইনলজ, আমার শ্বশুরবাড়ি নওগাঁ, তো আগে আসা দরকার ছিল। আপনাদের সাথে আসা হলো আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, অনেক গরম আলোচনা হয়ে গেছে, আমার আলোচনা অনেক ঠান্ডা, ঠিক আছে? একটু বোরিং লাগতে পারে। এই অনুসারে আলোচনার বিষয়বস্তু হলো ইতিহাস, রাইট? তো আমার আলোচনাটা মূলত ৭১ নিয়ে, ১৯৭১ সাল, এটা নিয়ে বাংলাদেশের যে জন্ম, পাকিস্তানের সাথে ভারতের সাথে যে বিষয়টা, এইটা নিয়ে আজকে আমার আলোচনা। এবং এটা আসলে আমাদের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় না। এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে যে এটাই ইতিহাসের শুরু আমাদের, এবং এটাই ইতিহাসের শেষ। সব কিছু এখান থেকে ৭১ই শুরু ৭১ই শেষ, এরকম একটা টেন্ডেন্সি আছে। বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে এই টেন্ডেন্সিটা বেশি আছে। তো এটা একটা বড় সমস্যা। এটার ফলে বিভিন্ন ধরনের উগ্রবাদী টেন্ডেন্সি তৈরি হয় আর কি, যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখছি। এবং ইভেন বাংলাদেশি জাতীয়তাবাদ যেটাকে বলা হয়, সেটাও এই টেন্ডেন্সি থেকে মুক্ত না, কারণ ওটাও স্টার্টিং পয়েন্টটা ধরে ৭১ সালকে। ঠিক আছে, ৭১ সালকে ধরেই তো বাংলাদেশি জাতীয়তাবাদ আসবে কোত্থেকে? বাংলাদেশ হওয়ার পরে, তার আগে তো আসতেছে না। তো এই ৭১ কেন্দ্রিকতা এটা ক্ষতিকর, কিন্তু ৭১ একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এটা সলভ করার দরকার আছে, এটা নিয়ে আলোচনা করার দরকার আছে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ইন দ্য হিস্ট্রি অফ দিস ল্যান্ড। এই ভূখণ্ডের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটা এটা। এবং এটা নিয়ে এই জন্য আমাদের ভালো রকমের পড়াশোনা, বোঝাপড়া, অ্যানালিসিস, অবস্থান থাকা দরকার। এবং এটা একটা বিশেষ দরকার আছে, কারণ এটাকে নিয়ে বা এটাকে ইউজ করে ইসলাম নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়। বিশেষ করে ইসলামের যে রাজনৈতিক প্রকল্পগুলো আছে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, সো এই কারণে ডিটেইলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। কিন্তু সমস্যা হলো যে আমরা ডিটেইল আলোচনা করতে পছন্দ করি না। আমরা চাই এক লাইনের সামারি, যে ও খারাপ ছিল, ও ভালো ছিল, বা এইটা বা ওইটা, এই টাইপের এক লাইনের সামারি আমরা চাই। বাট এখানে আসলে বিভিন্ন ধরনের জটিলতা আছে, একটা জট আছে। তো আমি চেষ্টা করব কিছুটা এখানে আলোকপাত করার, ইনশাআল্লাহ। তো এখানে ইসলাম কোথায় আসবে? ইসলাম যেটা করবে সেটা হলো, ইসলাম আমাদেরকে একটা ফ্রেম দেয়, একটা ফ্রেমওয়ার্ক দেয়, যেটা টাইমলেস, চিরন্তন। যে কোনো সময় আমরা এটা প্রয়োগ করতে পারবো, কাজে লাগাতে পারবো। এখন আমাদের কাজ হলো লোকাল রিয়ালিটি, আমাদের যে এই অঞ্চলের বা এই সময়ের, এই সমাজের যে বাস্তবতা, সেটা অনুযায়ী ইসলামের এই ফ্রেমওয়ার্কটাকে প্রয়োগ করা। এটা হলো আমাদের দায়িত্ব, ঠিক আছে? গ্রাউন্ড রিয়েলিটি বোঝা, সমাজকে বোঝা, সমাজের পালস বোঝা, এবং সেটা অনুযায়ী নিজেদের দাওয়া যেটা, সেটাকে ক্যালিব্রেট করা, সেটা অনুযায়ী নিজের দাওয়াটাকে রেডি করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা দাওয়ার ক্ষেত্রে, দিনের কাজের ক্ষেত্রে এহসানের অংশ, এক্সেলেন্সের অংশ। আপনি যেনতেনভাবে কাজ করতে পারেন, কিন্তু এটা তো উচিত না। আপনার উচিত এহসানের সাথে কাজটা করা। সো এই জন্য এই রিয়ালিটিটা বোঝা, সমাজ বাস্তবতা, গ্রাউন্ড রিয়ালিটি বোঝা, এবং সেটা অনুযায়ী প্রেজেন্ট করাটা জরুরি। এবং আবারও এখানে ৭১-এর প্রয়োজনীয়তা চলে আসে। পাশাপাশি এখানে একটা ছোট্ট পয়েন্ট বলি, এটার মানে এটা না যে গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে, ওভাবে ইসলামকে প্রেজেন্ট করতে হবে, এটা সত্য। তার মানে এটা না যে ইসলামকে চেঞ্জ করতে পারবো আমি। এটা হলো প্যাকেজিং আর প্রেজেন্টেশনের বিষয়। মনে করেন পাঠাও রাইডার, ঠিক আছে? পাঠাও রাইডার, সে একটা পার্সেল নিয়ে যাচ্ছে। পার্সেলটা সে চেঞ্জ করতে পারবে না, পার্সেলটা সে খুলতে পারবে না, এখানে কোনো কিছু সে বদলাতে পারবে না। কিন্তু সে এটা কীভাবে ডেলিভারি করবে, প্রেজেন্টেশনটা, এখানে তার অপশন আছে। সে হইতে পারে যে বেল দিল, দরজা খুললো, এটা উড়ায় মারলো তার মুখের উপরে, এটা একটা অ্যাপ্রোচ হইতে পারে। আরেকটা হইতে পারে যে সে সালাম দিল সুন্দর করে, বুঝে পাইছেন স্যার, সব কিছু ঠিক আছে কিনা, থ্যাংক ইউ, এটসেট্রা। এটা আরেকটা অ্যাপ্রোচ। সেটা প্রেজেন্টেশনের বিষয়, এটা সাবস্টেন্স চেঞ্জ করার বিষয় না। ইসলামের মতোই থাকবে। আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি গ্রাউন্ড রিয়ালিটিগুলো মাথায় নেবেন। আচ্ছা, এখন ৭১-এর পরে একটা কথা আসতে পারে যে ৭১-এর পর তো আসলে ৫৩ বছর হয়ে গেছে, এখনও এই আলোচনাগুলো জরুরি কিনা? জরুরি, কারণটা হলো এই প্রশ্নগুলো এখনও মীমাংসিত হয় নাই। ৭১ নিয়ে নানা ধরনের ন্যারেটিভ বা নানা ধরনের বয়ান আছে। সেই বয়ানগুলো একটা আরেকটা আবার সাংঘর্ষিক, একটা একটার সাথে মিলে না, কনফ্লিক্টিং। এবং যেমন ধরেন পাকিস্তানের একটা ন্যারেটিভ আছে, ৭১-এ আসলে কী হয়েছিল, ৭১-এ কী হয়েছিল। ভারতীয় একটা ন্যারেটিভ আছে, ৭১-এ কী হয়েছিল। আওয়ামী বা চেতনাবাদী একটা ন্যারেটিভ আছে, ৭১-এ কী হয়েছিল সেটা। এবং বাংলাদেশে ইসলামী ঘরানা যেগুলো আছে, তাদেরও
কিছু ন্যারেটিভ আছে, আবার এখানেও ডিফারেন্ট ন্যারেটিভ আছে, এমন না যে সবার একটাই ন্যারেটিভ, এখানেও কিছু পার্থক্য আছে। সো অনেকগুলো স্রোত আছে, অনেকগুলো ধারা আছে, অনেকগুলো জট এখানে আছে। এই কারণে এই ব্যাপারগুলো আবার একটু রিভিজিট করা জরুরি। তা আমি এখানে যেটা করব, আমি কিছু কোটেশন আপনাদের সামনে দিব, কিছু উদ্ধৃতি দিব, কিছু তথ্য দিব। এগুলো তো বলার সময় সাইট করা যাবে না, রেফারেন্স দেওয়া যাবে না। আমি মূলত দুটা বই থেকে এগুলো আনতেছি। একটা হলো তাজ হাসমি সাহেবের একটা বই আছে 50 ইয়ার্স অফ বাংলাদেশ, আরেকটা হলো মাহমুদুর রহমান সাহেব, আমার দেশের সম্পাদক সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান, ওনার একটা বই আছে দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল। ওইগুলো দুটোই একাডেমিক বই, সেখানে তারা প্রাইমারি সোর্স সাইট করছেন, আমি সেখান থেকে উদ্ধৃতিগুলো নিচ্ছি, আলাদা করে আর সাইটেশন করতেছি না এখন, কারণ বক্তব্যের সময় আসলে এটা করার সুযোগ নাই। এবং এই দুজনই কিন্তু অ্যান্টাই ইন্ডিয়ান, অ্যান্টাই আওয়ামী লীগ এবং ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান। আপনার বলার সুযোগ নাই যে তারা আওয়ামী হিস্ট্রি বলতেছেন, এটা বলে রাখলাম, কারণ পরে অনেক কথা আপনাদের কাছে কঠিন মনে হবে। আচ্ছা, প্রথমে দেখেন যে 71 নিয়ে ন্যারেটিভগুলো কী কী আছে। একটা হলো পাকিস্তানের একটা ন্যারেটিভ আছে যে 71 হলো শেখ মুজিব হলো একটা গাদ্দার, বিশ্বাসঘাতক, সে ভারতের সহায়তায় পাকিস্তানকে ভাগ করে দিছে। এটা হলো মূলত পাকিস্তানের ন্যারেটিভ। এবং এখানে যুদ্ধ করছে কারা? হিন্দুরা, ভারত যাদেরকে সাপোর্ট করছে সেই কমিউনিস্টরা, এবং আওয়ামী লীগের কিছু অংশ। সাধারণ মুসলিমরা এগুলো বুঝে নাই, তারা ইন্ডিয়ার ট্র্যাপে পা দিছে এবং দেশটা আসলে আলটিমেটলি ভাগ হয়ে গেছে। এবং এগুলো সবগুলোর নেতৃত্ব দিছে শেখ মুজিবুর রহমান। এটা হলো পাকিস্তানের ন্যারেটিভ। আচ্ছা, ভারতের ন্যারেটিভ কি? ভারতের ন্যারেটিভ ইন্ডিয়ান অনেক সিনেমাতে আপনি দেখবেন যে 71 সালে ভারত আর পাকিস্তানের যুদ্ধ হয়েছে, যুদ্ধে ভারত জিতছে, যেটার রেজাল্ট হলো বাংলাদেশ, তারা বাংলাদেশকে আলাদা করে ফেলছে। আওয়ামী লীগের ন্যারেটিভ কি? আওয়ামী লীগের ন্যারেটিভ হলো যে 71-এ মানে শেখ মুজিব, আমাদের ন্যারেটিভ শুরু শেখ মুজিব, শেষ মুজিব, মাঝখানেও শেখ মুজিব, আর কিছু নাই। যে এই পুরো জিনিসটা শেখ মুজিবুর রহমান করছে, বাঙালি জাতিকে উনি মুক্ত করছেন, তার নেতৃত্বে, তার উদ্যোগে বলা যায় যে একক চালিকা শক্তি উনি, তার মাধ্যমে এটা হয়েছে। এবং অনেকে তো এমনও বলছে যে একটা অনিচ্ছুক জাতিকে, এটা মুনতাসির মামুনের কথা, একটা অনিচ্ছুক জাতিকে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিছে, এরকম একটা কথা, এটা আওয়ামী ন্যারেটিভ। আচ্ছা, জামাত ইসলামের এখানে একটা ন্যারেটিভ আছে, তাদের একটা ঐতিহাসিক রোলও আছে এখানে। দল হিসেবে জামাত ইসলামী 71-এর যেই লড়াইটা বা যুদ্ধটা বা সিভিল ওয়ার যেটাই বলেন, এখানে তারা পাকিস্তানের আর্মির বা পাকিস্তানের শাসক গোষ্ঠীর পক্ষে ছিল। এবং তাদের তিনটা রিজন ছিল মূলত, আমি যেটা বুঝি। একটা হলো যে তারা পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখতে চাচ্ছিল, যে পাকিস্তান ভেঙে যাক, এটা আমরা চাই না, এটা 1 নাম্বার পয়েন্ট। দুটা ছিল তাদের অ্যাসেসমেন্ট ছিল যে বাংলাদেশ যদি আলাদা হয়ে যায় তাহলে এটা বেসিক্যালি ভারতের একটা ভেসেল স্টেট হয়ে যাবে, করজ রাজ্য হয়ে যাবে, এটা একটা তাদের অ্যাসেসমেন্ট ছিল। তৃতীয় একটা অ্যাসেসমেন্ট ছিল যে আলটিমেটলি যারা এই জাতীয়তাবাদী আন্দোলনটা করতেছে এরা বেশিরভাগই কমিউনিস্ট, এরা বেশিরভাগই উগ্র ন্যাশনালিস্ট বা বাঙালি জাতীয়তাবাদী যারা। সো এরা আলটিমেটলি ভারতের সাথে এদের একটা আতাত আছে, ঠিক আছে? সো এই কারণে তারা এটার পক্ষে ছিল না। সো এটা হলো জামাতে ইসলামের অবস্থান। এবং 71-এ আমরা জানি যে তারা পাক বাহিনীর বা পাকিস্তানি যে ফৌজ, সেটার অনেক ক্ষেত্রে সহযোগী হিসেবেও কাজ করছে। রাজাকার বাহিনী আমরা জানি এটার মধ্যে অনেক ছিল, এখানে খালি মানে ধরেন নিজামে ইসলামের, মুসলিম লীগের বিভিন্ন দলের লোকজন ছিল, সাধারণ লোকজনও ছিল। বাট আল বদর বা আল শামস যেগুলো ছিল, এগুলো স্পেসিফিক্যালি জামাত ইসলামের তখনকার যে স্টুডেন্ট উইং ছিল, পাকিস্তানি ছাত্র সংঘ, বর্তমানে যেটা ইসলামী ছাত্র শিবির, পরবর্তীতে যেটা হয়েছে ছাত্র শিবির পরে হয়েছে, ওই সময়ের স্টুডেন্ট উইং, তারা এক্সক্লুসিভলি আল বদর এবং আল শামসের ছিল। সো এটা হলো তাদের অবস্থান। অন্যান্য ইসলামী দল বা ইসলামী ঘরানার অবস্থানগুলো কী ছিল? মোটা দাগে অন্যান্য ইসলামিক পার্টি, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, মোটা দাগে তাদের মধ্যে জমহুর বেশিরভাগের অবস্থান ছিল যে পাকিস্তান অখণ্ড থাক, পাকিস্তানটা ভাগ না হোক, এটা ছিল তাদের আলটিমেটলি অবস্থান। নিজাম ইসলাম বলেন, মুসলিম লীগের বিভিন্ন ফ্যাকশন বলেন, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তাদের কথা বলেন, ইন জেনারেল আমি যতদূর বুঝি তাদের অবস্থান ছিল যে পাকিস্তান যদি না ভাঙে এটাই বেটার। এবং এটা হওয়াই আসলে লজিক্যাল। কেন লজিক্যাল? কারণ দেখেন, পাকিস্তান গঠন হয়েছিল অনেক কষ্টের পরে, অনেক কোরবানির পরে, অনেক আত্মত্যাগের পরে। এবং পাকিস্তান গঠন হয়েছিল খুব ভালো একটা উদ্দেশ্য নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর নামে পাকিস্তান গঠন হয়েছিল, ঠিক আছে? এটা একদম স্লোগানই ছিল পাকিস্তানের। এবং এটার জন্য অনেক আন্দোলন মুসলিমদের করতে হয়েছিল। তো এত কষ্ট করে যে দেশটা পাওয়া গেছে, মাত্র 24 বছরের মধ্যে সেটা ভেঙে যাচ্ছে এবং আপনি পড়ে যাচ্ছেন ইন্ডিয়ার একদম পেটের ভিতরে, এই জিনিসটা লজিক্যালি অনেকের কাছে মনে হইতেই পারে যে এটা তো আসলে আমরা চাই না, এবং ইন্ডিয়ার আগ্রাসনের সামনে তো আমরা একদম এক্সপোজ হয়ে যাচ্ছি। তখন এই অবস্থানটা থাকে যে ইন্ডিয়ার করজরাজ্য আপনি হয়ে যাবেন। সো এই অবস্থানটাও ছিল, এবং এই কারণে ওলামায়ে কেরাম বা ইসলামী ঘরানার ইন জেনারেল আমি যদি বলি, অবস্থানটা ছিল যে তারা আমভাবে পাকিস্তান টিকে থাকুক, এই অবস্থানটার পক্ষেই ছিলেন। আচ্ছা, এখানে দুটা ইন্টারেস্টিং পয়েন্টও আছে। সেটা হলো যে এখন বা আগেও আমরা হয়তো বা দেখছি যে অনেকেই যেটা করেন যে সেকুলার শাসক যারা আছেন, সেকুলার সিস্টেমে যারা শাসন করেন, তাদের উপর শরী শাসকের হুকুম দেন, উলুল আমর বলেন। সেকুলার শাসক কিন্তু উলুল আমর, এরকম কথা বলা হয়।
এবং আপনি যদি এটা হিসাব করেন, এই ধরনের চিন্তাভাবনা যারা করেন তাদের এক ধারার কথা অনুযায়ী মুক্তিবাহিনী খারেজি হওয়ার কথা, কারণ তারা উলুল আমরের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এবং আরেক ঘরানার অবস্থান অনুযায়ী মুক্তিবাহিনী বাগি হওয়ার কথা, বাগাওয়াত করছে, বিদ্রোহী করছে। সো এটাও হওয়ার কথা। এবং এটা কিন্তু জাস্ট আমি কথার কথা বলতেছি না, পাকিস্তান আর্মি কিন্তু বা পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু তখন পাকিস্তানে হ্যাঁ ওইদিকে আর কি, ওই সাইডে পশ্চিম পাকিস্তানে তখন তারা কিন্তু বলছিল এটা জিহাদ, তারা বলছিল এটা জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং অনেক ওলামায়ে কেরাম, বিখ্যাত ওলামায়ে কেরাম, নাম বললে আপনারা অনেকে চিনবেন, এরকম ছিলেন যে তাদের একটা তামান্না ছিল যে আমি ওইখানে গিয়ে জিহাদ করব। কোথায়? বাংলাদেশে এসে জিহাদ করবে তারা 71 সালে। কেন? কারণ হলো যে ভারতের এজেন্ট আছে, ভারত সমর্থিত লোকজন আছে, এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, বাগিদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যারা বিদ্রোহ করছে এর বিরুদ্ধে জিহাদ করতে হবে, এরকম চিন্তাও অনেকের মধ্যে ছিল ওই সময়। তো এই চিন্তাধারা অনুযায়ী মুক্তিযোদ্ধারা ইদার খারেজি অথবা তারা বাগি, এবং এদের নেতা হলো শেখ মুজিবুর রহমান, খারেজিদের নেতা অথবা বাগিদের নেতা। তো সমস্যা হয়েছে যে যুদ্ধ শেষ হওয়ার পর খারিজিদের নেতা বা বাগিদের নেতা শাসক হয়ে গেছে।